বিজ্ঞানী নিউটন বস্তুর গতি সম্পর্কে তিনটি সূত্র প্রণয়ন করেন। প্রিন্সিপিয়া নামক গ্রন্থে বিজ্ঞানীর এই সূত্রগুলি লিপিবদ্ধ করেন। তো এই সূত্রগুলো নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র নামে পরিচিত। তখন আমরা প্রথমে নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম সূত্রে কি বলা হয়েছে, বাইর থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। সূত্রটা আরেকবার বলে নিই। বাইর থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তো দেখো, এই সূত্র থেকে প্রথমে একটা টার্ম পাওয়া গেল বল, মানে যা প্রয়োগ করে স্থির বস্তুকে বদল করা হচ্ছে, মানে তার গতির অবস্থা পরিবর্তন করা হচ্ছে, মানে স্থির বস্তুকে গতিশীল করা যাচ্ছে, বা গতিশীল বস্তুর বেগের মান বা দিক পরিবর্তন করা যাচ্ছে, সেই রকম একটা টার্ম এলো বল। আর একটা পাওয়া গেল বস্তুর স্বাভাবিক একটা ধর্ম, মানে যে স্থির থাকে সে স্থির অবস্থাতেই থাকতে চায়, আর যে গতিশীল আছে সে গতিশীল অবস্থাতেই তার গতির অবস্থা বজায় রাখতে চায়। তাহলে এখান থেকে এই সূত্র থেকে একটা হচ্ছে বলের সংজ্ঞা পাওয়া যায়, আর দ্বিতীয় হচ্ছে বস্তুর একটা ধর্ম যেটার নাম হচ্ছে জাড্য ধর্ম। তাহলে বলের সংজ্ঞা আর জাড্য ধর্মের ধারণা পাওয়া যাবে। প্রথম আমরা বোঝাবো যে বলের সংজ্ঞা। নিউটনের প্রথম সূত্র থেকে কিভাবে বলের সংজ্ঞা পাওয়া যাবে। দেখো, বলা আছে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, বা গতিশীল বস্তুর বেগের মান বা দিকের পরিবর্তন করা যায়, মানে বেগের পরিবর্তন করা যায়। বস্তুর বেগের পরিবর্তন করতে গেলে তার বেগের মানের পরিবর্তন করলেও বেগের পরিবর্তন হয়, আর যদি মান স্থির আছে দিকের পরিবর্তন করা হলো তাহলেও বলা হবে বেগের পরিবর্তন হলো। ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন করতে গেলে তার মানের পরিবর্তন করলে হয়, দিকের পরিবর্তন করলে হয়, আবার উভয়ের পরিবর্তন করলে তো বেগের পরিবর্তন হলো। তাহলে কি বলা হলো সংজ্ঞায়, সে বাইর থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয় এবং গতিশীল বস্তুর বেগের মান বা দিকের পরিবর্তন করা যায় তাকে বল বলা হয়। ঠিক আছে, তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যাবে। এবার আছে জাড্য ধর্ম। জাড্য ধর্ম, দেখো, প্রথম সংজ্ঞায় বলা হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকে। তো এটা পদার্থের একটা ধর্ম, এই অবস্থাটা সে বজায় রাখতে চায়। যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু তার গতির অবস্থা বজায় রাখতে চায়, সেই ধর্মকে বলা হয় জাড্য ধর্ম। আবার দেখো, এই সঙ্গে দুটো অংশ আছে। একটা হচ্ছে স্থির বস্তু তার স্থির অবস্থা বজায় রাখতে চায়, সেটার নাম হচ্ছে স্থিতিজাড্য। তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকতে চায়, এই ধর্মের নাম হচ্ছে স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু চিরকাল তার গতির অবস্থা বজায় রাখতে চায়, মানে গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থাতেই থাকতে চায়, এই ধর্মটার নাম হচ্ছে গতিজাড্য।
ঠিক আছে, তাহলে নিউটনের গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া গেল, জাড্য ধর্মের সংজ্ঞা পাওয়া গেল। জাড্য ধর্মের দুটো ভাগ হলো স্থিতিজাড্য, গতিজাড্য। দেখো স্থিতিজাড্যের একটা উদাহরণ পড়েছো, যে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে। কখনো প্রশ্ন এরকম দেখেছো যে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়ে আর কেন? তো এখানে উত্তরটা কি হবে? স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে। কেন পড়ে না, বাস যখন স্থির আছে বাসের মধ্যে যাত্রীরাও স্থির আছে, কারণ বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সঙ্গে সংলগ্ন শরীরের নিচের অংশ গতিশীল হয়, কিন্তু স্থিতিজাড্যের জন্য শরীরের উপরের অংশ তখনও স্থির থাকতে চায়। তাহলে নিচের অংশ মানে ধরো পা দিয়ে বাসের মেঝের ওপর দাঁড়িয়েছিল, তাহলে পা সামনের দিকে গতিশীল হবে, কিন্তু উপরের অংশ তখনও স্থির অবস্থাতেই থাকবে, তাহলে সেটা পিছনের দিকে থেকে যেতে চাইবে, তাহলে পুরো শরীর পিছনের দিকে ঝুঁকে পড়বে। ঠিক আছে, আবার এই প্রশ্নটাই পড়ে গতিজাড্যের ক্ষেত্রেও, যে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়ে এবং কেন, বা চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়ে এবং কেন। দেখো চলন্ত বাস, তাতে যাত্রীরাও বাসের সঙ্গে গতিশীল, কিন্তু হঠাৎ যখন বাস থেমে যায় তখন ওই শরীরের মানে যাত্রীদের শরীরের নিচের অংশ যেটা বাসের সঙ্গে সংলগ্ন আছে সেটা থেমে যায়, কিন্তু উপরের অংশ তখনও গতিশীল থাকতে চায়, তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে, তাহলে স্থিতিজাড্য, গতিজাড্যের এরকম অনেক উদাহরণ পাবে, সেগুলো তোমরা একটু দেখবে। ঠিক আছে, তোমরা আগে নির্দেশতন্ত্র পড়েছো, তো এখানে নির্দেশতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হবে। এক হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর দ্বিতীয় হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। কোনো নির্দেশতন্ত্র যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল হয়, আবার শোনো, নির্দেশতন্ত্র যদি স্থির থাকে নাহলে সমবেগে গতিশীল হয়, তাহলে সেই নির্দেশতন্ত্রকে বলা হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ কত? 0। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ 0। তাহলে যে নির্দেশতন্ত্রের ত্বরণ 0 বা যে নির্দেশতন্ত্র স্থির বা সমবেগে গতিশীল, সেই নির্দেশতন্ত্র হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলি সব প্রযোজ্য হবে। নিউটনের তিনটি সূত্রই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। আর কোনো নির্দেশতন্ত্রে যদি ত্বরণ কার্যকর থাকে, মানে কোনো নির্দেশতন্ত্র যদি ত্বরণ নিয়ে গতিশীল হয়, তাহলে সেই নির্দেশতন্ত্রকে বলা হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলি প্রযোজ্য নয়। ঠিক আছে, ধরো সমবেগে একটা ট্রেন গতিশীল আছে, সেই ট্রেনের মেঝেতে একটা বল মানে একটা গোলক রাখা আছে, তো ট্রেনের যাত্রীরা দেখবে ওই গোলক মেঝেতে স্থির আছে, মেঝের সাপেক্ষে স্থির আছে, কিন্তু ট্রেনটা যদি হঠাৎ ত্বরণ নিয়ে চলতে শুরু করে বা হঠাৎ ব্রেক কষে, তাহলে দেখা যাবে বলটা গতিশীল হলো। তো এক্ষেত্রে বাইর থেকে গোলকের উপর কোনো বল প্রয়োগ করা হলো না, অথচ গোলক গতিশীল হলো। তাহলে এক্ষেত্রে সূত্রটা সরাসরি প্রয়োগ করা যাবে না। তো এই মেঝেটা মানে ট্রেনের যে মেঝে, ওটা যে নির্দেশতন্ত্র, সেটা হলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র।
বোঝা গেল? এবার আমরা আসবো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এতে কি বলা আছে দেখো, বলা আছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলা হলো? কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। তো এখানে একটা টার্ম পাওয়া গেল ভরবেগ। দেখো একটা টার্ম এখানে হলো ভরবেগ। আমরা এখন আলোচনা করব এই ভরবেগ কি। ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। সংজ্ঞা হিসাবে বলা হয় ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলা হয়। আর একবার বলে নিন, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলা হয়। তাহলে ভরবেগ পি সমান হবে বস্তুর ভর আর এর বেগ গুণফল। ধরো একটা বস্তুর ভর এম আর সে ভি বেগে গতিশীল, তাহলে এই বস্তুর ভরবেগ পি সমান হবে এম ভি। এবার দেখো ভর আর বেগের একক গুণ করে ভরবেগের একক পাওয়া যাবে। ধরো প্রথমে সিজিএস একক লিখছি। সিজিএস এককে দেখো ভরের একক হচ্ছে গ্রাম, বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এটা হলো সিজিএস পদ্ধতিতে ভরের একক, এই ভরবেগের একক। এসআই পদ্ধতিতে ভরবেগের একক হবে, দেখো ভরের একক তার ক্ষেত্রে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের একক। তাহলে এসআই পদ্ধতিতে ভরবেগের একক হবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে? এবার যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই, দেখো ভরবেগের মাত্রা, এগুলো হলো একক। দেখো ভরের মাত্রা আর বেগের মাত্রা গুণ করে ভরবেগের মাত্রা পাওয়া যাবে। তো ভরের মাত্রা এম, বেগের মাত্রা এল টু দি পাওয়ার -1, এই পাওয়া গেল ভরবেগের মাত্রা। আর ভরবেগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে? ভরবেগের মান ও বিভব উভয়ই আছে। ঠিক আছে? তাহলে ভরবেগ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। আবার দ্বিতীয় সূত্রে ফিরে আসি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি বিষয় পাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণ পাওয়া যায়। বল পরিমাপের জন্য সমীকরণ তোমরা হয়তো পড়েছো, এফ সমান এম এ, এই সমীকরণ পাওয়া যায়। এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এ সমান হচ্ছে ত্বরণ। আর দ্বিতীয় ক্ষেত্রে আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যাবে। ঠিক আছে? তো এই এফ সমান এম এ সমীকরণ দুটি নিয়মে প্রতিষ্ঠা করা যেতে পারে, একটা সাধারণভাবে আর একটা হচ্ছে ক্যালকুলাসের নিয়ম প্রয়োগ করে। তো আমরা সাধারণভাবে প্রমাণটাকে দেখিয়ে নিই, নেওয়ার পর আমরা আবার দ্বিতীয় ক্ষেত্রে ক্যালকুলাসের নিয়ম এটা প্রমাণ করব। ধরো এম ভরের একটা বস্তু, তার প্রাথমিক বেগ u1, প্রাথমিক বেগ u, তার উপর এফ মানের বল টি সময় ধরে প্রয়োগ করা হলো, তার ফলে এর বেগটা বৃদ্ধি পেয়ে হলো ভি। কি বলা হলো দেখো, এম ভরের একটি বস্তু, তার বেগ ইউ, ওই বস্তুর উপর এফ বল টি সময় ধরে কার্যকর হলো, মানে টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হলো, ফলে তার বেগ ইউ থেকে বৃদ্ধি পেয়ে হলো ভি। বস্তুটির প্রাথমিক ভরবেগ কত? এম ইউ। টি সময় পরে ভরবেগ এম ভি। ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস
mu, ভরবেগ পরিবর্তনের হার mv মাইনাস mu বাই টি। কি বলা হলো? এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ, এটা অন্তিম ভরবেগ, ভরবেগের পরিবর্তন ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হার। ঠিক আছে, প্রাথমিক ভরবেগ, টি সময় পরে ভরবেগ, ভরবেগের পরিবর্তন, ভরবেগ পরিবর্তনের হার। সূত্রে কি বলা ছিল? যে ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো বস্তুর উপর যদি F বল প্রয়োগ করা হয়, এখানে বলা ছিল কত F বল প্রয়োগ করা আছে, তাহলে F ভ্যারিজ অ্যাজ mv মাইনাস mu বাই টি। ঠিক আছে, বলটা তাহলে ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। F সমান k mv মাইনাস mu বাই টি, এটা লেখা যাবে। একটা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক দিতে হয়। তো এখানে k সমান ধ্রুবক, কি একটা ধ্রুবক। দেখো এখান থেকে m কমন যাবে, k m v মাইনাস u বাই টি। v মাইনাস u বাই টি এটা বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে k m a, যেখানে a সমান v মাইনাস u বাই টি সমান হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে f সমান k m a এটা পাওয়া গেল। দেখো k সমান পাওয়া গেল, f সমান পাওয়া গেল k m a। ঠিক আছে, এবার দেখো এই k এর মান কত বসিয়ে দিলে f m a এদের মধ্যে সম্পর্কটা পাওয়া যাবে। তো এই k এর মান নির্ণয় করার জন্য একক বলের ধারণা কাজে লাগানো হয়। একক বল কাকে বলে সেই সংজ্ঞাকে বলে নিই। বলছি, একক ভরের কোনো বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে একক বল বলা হয়। তাহলে একক ভরের বস্তু, তাতে একক ত্বরণ সৃষ্টি করব, তার জন্য যে বল সেটা হবে একক। তাহলে একক ভরের বস্তু m সমান 1, তাতে একক ত্বরণ সৃষ্টি করব, তার জন্য যে বল সেটা হচ্ছে 1। যে m সমান 1, a সমান 1 হলে f সমান 1 হয়। এটা একক বলের সংজ্ঞা থেকে পাওয়া গেল। তাহলে এগুলো সব বসিয়ে দিই, 1 সমান k ইন্টু 1 ইন্টু 1, তা থেকে পাওয়া গেল k ইকুয়াল টু 1, তা থেকে লেখা যাবে f সমান m a। তাহলে দেখো নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে এইভাবে বল পরিমাপক সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে, F সমান ma মানে বল সমান ভর গুণিত ত্বরণ, এই সমীকরণ আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করব। দেখো ভরবেগ p সমান m ইন্টু v। m হচ্ছে ভর, v হচ্ছে বেগ। বলা হলো বল a ভ্যারিজ অ্যাজ ভরবেগ পরিবর্তনের হার। ধরো dt সময়ে dp পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে, তাহলে f ভ্যারিজ অ্যাজ dp dt। তো লেখা যাবে f ইকুয়াল টু k dp dt। পরীক্ষা থেকে দেখা গেছে যে k ধ্রুবক, এখানে একটা ধ্রুবক k,
কে এর মান 1 হয়, তাহলে F সমান ডিপি ডিটি, F সমান ডি ডিটি এম ভি। ঠিক আছে, ভর স্থির হলে, ভর এম যদি ধ্রুবক হয়, সাধারণ গতির ক্ষেত্রে এটা হবে, ভরটা নির্দিষ্ট। ভর যদি নির্দিষ্ট হয় তখন লেখা যাবে F সমান এম ডিভি ডিটি। দেখো ডিভি ডিটি এটা হচ্ছে বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে F সমান এন এ হলো, যেখানে এ সমান ডিভি ডিটি সমান হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে F সমান এম এ এটা পাওয়া গেল। বলের একক, প্রথমে লিখব সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে বলের একক হবে, দেখো এখানে F সমান এম এ লেখা আছে, ভরের একক ইন্টু ত্বরণের একক, তাহলে ভরের একক গ্রাম, ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কি হবে, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটার নাম হচ্ছে ডাইন, ডাইন। আর এসআই পদ্ধতিতে একক হবে, দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তো এটার নাম হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হলো ডাইন, এসআই পদ্ধতিতে একক হলো নিউটন। এবার দেখো 1 নিউটন মানে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে, কি করে হবে, দেখো 1 নিউটন সমান 1 কেজি গুণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 1 কেজির বদলে লেখা যাবে 10⁵ গ্রাম, এটা 10⁵ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তা থেকে লেখা যাবে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এইটার নাম কি বলা হলো, এই যে ডাইন, তাহলে এটা হলো 10⁵ ডাইন। ঠিক আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। দেখো এখানে সিজিএস এসআই এফপিএস পদ্ধতি হয়। এফপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডার, তবে এফপিএস পদ্ধতির প্রচলন খুব কম, সেজন্য ওকে লেখা হলো না। ঠিক আছে, বলের একক পাওয়া গেল। এবার দেখো বলের মাত্রা, দেখো ভরের মাত্রাকে ত্বরণের মাত্রা দিয়ে গুণ করতে হবে। ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা এ t⁻², তাহলে বলের মাত্রা হলো এম এল t⁻²। বল একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে বল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হলো। এরপর আছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যাবে। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র, দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা আছে F সমান ma, মানে যে সমীকরণের গাণিতিক রূপ পাওয়া গেল, বস্তুর উপর ক্রিয়াশীল বল ভর গুণিত ত্বরণ, এটা পাওয়া গেছে। এখন যদি বল প্রযুক্ত না হয়, মানে F সমান 0 হলে কি হবে, দেখো ma সমান 0, a সমান হবে 0, কারণ বস্তুটা ভর 0 নয়। বস্তু থাকলে তার ভর থাকবে, তাহলে ভর 0 নয়। ma সমান 0, তাহলে a সমান 0। ত্বরণ 0 হওয়ার অর্থ কি,
ত্বরণ যদি শূন্য হয়, স্থির বস্তু স্থির থাকবে, তাহলে ত্বরণ উৎপন্ন হলো না মানে তার গতি উৎপন্ন হবে না। আর ত্বরণ শূন্য মানে যদি বস্তু গতিশীল হয় তাহলে সমবেগে চলতে থাকবে। তাহলে সব মিলিয়ে বিষয় কি দাঁড়ালো, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে মানে F শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এটাই হলো নিউটনের প্রথম গতিসূত্র, যেটা দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া গেল। ঠিক আছে, এইভাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পাওয়া যাবে। ঠিক আছে, একটা প্রশ্ন থাকে, ভরই জড়তার পরিমাপ ব্যাখ্যা করো, বা কোনো ক্ষেত্রে থাকে ভরের দ্বারাই জড়তার পরিমাপ করা হয়, ব্যাখ্যা করো। তো তার ক্ষেত্রে দেখো যে একই বল প্রয়োগ করা হলো, যে বস্তুতে বেশি ত্বরণ উৎপন্ন হবে তার জড়তা কম। কি বলা হলো, একই বল প্রয়োগ করা হলো, যে বস্তুতে কম ত্বরণ উৎপন্ন হবে তার জড়তা বেশি। তাহলে ত্বরণ যদি কম হয় তাহলে জড়তা, ত্বরণ যদি কম হয় তাহলে জড়তা বেশি হবে। ঠিক আছে, যেটা কম ত্বরণ উৎপন্ন হলো তার জড়তা বেশি, আর যদি বেশি ত্বরণ উৎপন্ন হয় জড়তা কম। মানে জড়তা হচ্ছে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা। তো তাতে বদল করতে চাইলে বেশি বল প্রয়োগ করতে হবে যদি জড়তা বেশি হয়। আর বদল করার অর্থ হচ্ছে মানে ত্বরণ উৎপন্ন করা। তাহলে জড়তা বেশি যদি হয় কম ত্বরণ উৎপন্ন হবে। ঠিক আছে, যে বস্তুর জড়তা বেশি একই বল প্রয়োগ করলে তার ত্বরণ কম হবে। এবার দেখো F সমান ma, এই যে সমীকরণ ছিল তা থেকে কি লেখা যাবে, দেখো যে একই বল প্রয়োগ করেছি, যদি ত্বরণ কম হয় তাহলে বুঝতে হবে তার ভরটা বেশি। দেখো ভর যদি বেশি হয় তাহলে কম ত্বরণ উৎপন্ন হবে, আর ত্বরণ যদি বেশি হয় তাহলে বুঝতে হবে ভর কম। তাহলে দেখা যাচ্ছে যদি ভর বেশি হয় ত্বরণ কম, আর ত্বরণ কম হলে জড়তা বেশি। এ থেকে বলা হয় ভর যত বাড়বে জড়তা তত বাড়বে, ভর যত কম হবে জড়তাও তত কম হবে। ঠিক আছে, এখান থেকে বলা যায় ভরের দ্বারাই জড়তা পরিমাপ করা হয়, বা ভরই জড়তার পরিমাপ। ঠিক আছে।